যেহেতু আজকে আমাদের ষষ্ঠ ক্লাস, আজকে আমরা বেসিক্যালি শিখবো হচ্ছে হাউ টু রাইট এ মেথোডোলজি পার্ট ইন এ রিসার্চ পেপার। অর্থাৎ একটা রিসার্চ পেপারে আপনি কিভাবে মেথোডোলজি পার্টটা লিখবেন, এই বিষয়টা আমরা আজকে একটু দেখবো। এখন মেথোডোলজি আসলে পার্টটা কি, বা মেথোডোলজি পার্ট আমরা কোথায় ইউজ করি, কিভাবে ইউজ করি, এই বিষয়টা নর্মালি মনে হয় আমরা কিছুটা জানি। তো তারপর আজকে আমি আরো আলোচনা করতেছি মেথোডোলজি। মেথোডোলজি যে পার্টটা, এই পার্টটার মধ্যে কি কি থাকে। হ্যাঁ, হোয়াট ইজ মেথোডোলজি সেকশন, এখানে বেশ কয়েকটা পয়েন্ট থাকে। কি পয়েন্টের মধ্যে একটা পয়েন্ট হচ্ছে যে এক্সপ্লেইন হাউ দা রিসার্চ ওয়াজ কন্ডাক্টেড। অর্থাৎ আপনি এই রিসার্চ পেপারটাকে কিভাবে লিখলেন। অর্থাৎ আপনি টোটাল কন্ডাক্ট করা মানে কি, আমরা নর্মালি অ্যাজ ইউজুয়াল বুঝি কন্ডাক্ট করা মানে হচ্ছে আমরা কিভাবে তৈরি করলাম, তাই না? যে আমি কিভাবে এই রিসার্চ পেপারটা বানাইলাম, এইটা হচ্ছে আমরা মেথোডোলজি সেকশনে বেসিক্যালি এক্সপ্লেইন করি। সেকেন্ডলি এক্সপ্লেইন যেটা আমরা করি সেটা হচ্ছে জাস্টিফাই দ্য চুজ অফ মেথড অ্যান্ড টুলস। আমি কোন মেথড আমার রিসার্চ পেপারের জন্য ইউজ করছি, এটা আমি এখান থেকে জাস্টিফাই করি, এবং সাথে কি টুল আমরা বেসিক্যালি ইউজ করছি এটা। এরপরে হচ্ছে যে এনসিউর রিপ্রোডাক্টিবিলিটি অ্যান্ড ট্রান্সপারেন্সি। অর্থাৎ আমরা মেথোডোলজির মাধ্যমে এইটা এনসিউর করি যে আমার এই রিসার্চ পেপারটা ট্রান্সপারেন্সি আছে। বেসিক্যালি হচ্ছে মেথোডোলজি যে বিষয়টা, এই বিষয়টা হচ্ছে যে একটা কাজ আমি করলাম, ধরেন ওই যে গতকালকে আমরা উদাহরণ দিছিলাম যে আমি একটা এসি বানাইলাম। তো এসিটা যে বানাইলাম, এই এসিটা আসলে আমি কিভাবে বানাইছি, এই এসির ওয়ার্কিং প্রিন্সিপাল না কিন্তু। আমি আবার বলতেছি, মেথোডোলজি মিন্স নট ওয়ার্কিং প্রিন্সিপাল, ইটস মিন্স হাউ টু ইউ ডু ইউর ওয়ার্ক। অর্থাৎ আপনি কিভাবে আপনার কাজটা করলেন, এইটা হচ্ছে মেথোডোলজি। ধরেন আহ, একটা পানির বোতল আমি বানাইলাম। এখন পানির বোতল, বা ধরেন এসি দিয়ে আমরা বলি, যেহেতু আমরা এসি দিয়ে বুঝতেছিলাম, একটা এসি আমরা বানাইলাম, বা একটা ফ্রিজ আমি বানাইলাম। তো একটা ফ্রিজে কয়টা অংশ থাকে? একটা ফ্রিজে চারটা অংশ থাকে। আপনার এক্সপানশন বাল্ব থাকে, কম্প্রেসর থাকে, কন্ডেন্সার থাকে, ইভাপোরেটর থাকে। এখন এইটা কিভাবে চলে, এইটা হচ্ছে ওই ফ্রিজের ওয়ার্কিং প্রিন্সিপাল। অর্থাৎ আপনার কিভাবে কম্প্রেসর গ্যাসটাকে কম্প্রেস করে, তারপরে কন্ডেন্সারে দেয়, তারপরে এক্সপানশন বাল্বে আসে, তারপর ইভাপোরেটর সেটাকে কিভাবে কাজে লাগায়। এই যে বিষয়টা, ওভারঅল বিষয়টাকে আমরা যেইভাবে, অর্থাৎ ওভারঅল বিষয় যেটা থাকবে, এই ওভারঅল বিষয়টা কার্যপ্রণালীটা, এটা ফ্রিজের কার্যপ্রণালী, এটা হচ্ছে ফ্রিজের ওয়ার্কিং প্রিন্সিপাল। ইটস নট মেথোডোলজি অফ ইউর রিসার্চ পেপার, ইটস দ্য ওয়ার্কিং প্রিন্সিপাল অফ ইউর প্রোডাক্ট। আপনার ওই প্রোডাক্টের ওয়ার্কিং প্রিন্সিপাল এটা। তার মানে মেথোডোলজি কোনটা? মেথোডোলজি হচ্ছে আপনি যে একটা ফ্রিজ বানাইলেন, এই ফ্রিজটা আপনি কিভাবে বানাইলেন। অর্থাৎ এই ফ্রিজটা বানাইতে যে আপনার কি কি বিষয় মাথা রাখতে হয়েছে, কোন মেথডে আপনি বানাইছেন, আগে কম্প্রেসর বানাইছেন নাকি আগে কন্ডেন্সার বানাইছেন, কোনটা কোথায় ইউজ করলেন, এই যে বিষয়টা, অর্থাৎ একটা কাজ আপনি কিভাবে করলেন, দিস ইজ দ্য মেথোডোলজি। আর একটা কাজের মানে প্রক্রিয়াকে, ওই যে বললাম ফ্রিজটা কোন প্রক্রিয়া চলে, দিস ইজ দ্য ওয়ার্কিং প্রিন্সিপাল অফ ফ্রিজ। আর মেথোডোলজি ব্যাপারটা হচ্ছে আপনি ওই ফ্রিজটাকে কিভাবে বানাইলেন, এইটা হচ্ছে বিষয়। তার মানে ওয়ার্কিং প্রিন্সিপাল ইজ নট মেথোডোলজি। আমার কথা বুঝতে পারছেন সবাই? ওয়ার্কিং প্রিন্সিপাল কিন্তু মেথোডোলজি না। মেথোডোলজি আর ওয়ার্কিং প্রিন্সিপাল, দে আর টু ডিফারেন্ট থিংস। একটার সাথে আরেকটার কোনো মিল নাই। এইটা হচ্ছে আমাদের বেসিক মেথোডোলজি। এখন আমরা সেকেন্ডারি যেটা দিচ্ছি, হোয়াই ইট ইজ ইম্পর্টেন্ট, এটা কেন ইম্পর্টেন্ট। তো ডেমনস্ট্রেট দ্য ভ্যালিডিটি অ্যান্ড রিলায়েবিলিটি অফ ইউর স্টাডি। অর্থাৎ আমি আমার যে রিসার্চটা করলাম, এটা রিলায়েবিলিটি এবং ভ্যালিডিটি জাস্ট চেক করার জন্য। হেল্পস আদার বিল্ড আপন ইউর ওয়ার্ক। অর্থাৎ আপনার এই কাজটাই যদি অন্য কেউ করতে চায়, ওই যে বললাম গতকালকে যে সবাই এসি আছে, আপনার গ্রিকের এসি আছে, সিগমার এসি আছে, অনেক এসি আছে। তার মানে ওই জায়গা থেকে আপনি পড়ে 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 বুঝলেন যে কিভাবে ওরা কাজটা করছে, তখন ওইখান থেকে একটা আইডিয়া তৈরি হবে। অর্থাৎ একটা আইডিয়া বিল্ড হবে আপনার মধ্যে, যেটা আপনার মেথোডোলজির মধ্যে উল্লেখ থাকবে। তার মানে ফার্স্ট অফ অল একেবারে মেইন কি পয়েন্ট, যেটা মেথোডোলজি ওয়ার্কিং প্রিন্সিপাল না। ওয়ার্কিং মেথোডোলজি ওয়ান কাইন্ড অফ ওয়ার্কিং প্রিন্সিপাল। এটা কিসের ওয়ার্কিং প্রিন্সিপাল বলেন তো? এটা আপনার আপনার রিসার্চ পেপারের ওয়ার্কিং প্রিন্সিপাল। ইটস নট দ্য ওয়ার্কিং প্রিন্সিপাল অফ ফ্রিজ। এটা ফ্রিজের ওয়ার্কিং প্রিন্সিপাল না। এটা ইট ইজ দ্য ওয়ার্কিং প্রিন্সিপাল অফ ইউর রিসার্চ পেপার অর অফ ইউর রিসার্চ আর্টিকেল। আপনার রিসার্চ পেপার বা আপনার রিসার্চ আর্টিকেলের মেথোডোলজি হচ্ছে আপনি কিভাবে কাজটা, ওই রিসার্চ পেপারটা কিভাবে করলেন। অর্থাৎ একটা ফ্রিজ কিভাবে চলে, দিস ইজ নট দ্য মেথোডোলজি সেকশন, ইটস দ্য ওয়ার্কিং প্রিন্সিপাল। আর মানে হাউ ইউ ডু ইউ ওয়ার্ক, আর হাউ ইউ ডু ইউ ইনভেন্ট ইউর ফ্রিজ, আপনি আপনার কিভাবে ফ্রিজটা তৈরি করলেন, দিস ইজ দ্য রিসার্চ।
মানে দিস ইজ দ্য রিসার্চ মেথোডোলজি। আমার কথা সবাই বুঝতে পারছেন? ক্লিয়ার? একটু বলেন তো মেথোডোলজি আর ওয়ার্কিং প্রিন্সিপালটা ক্লিয়ার কিনা। হ্যাঁ ভাই, ক্লিয়ার ভাই। আচ্ছা, জি ভাই, ক্লিয়ার। এরপরে দেখেন যে মেইন কম্পোনেন্টস অফ এ মেথোডোলজি, একটা মেথোডোলজির কি কি কম্পোনেন্ট থাকে। ফার্স্ট কম্পোনেন্ট হচ্ছে রিসার্চ ডিজাইন। এখন আমি আপনাদেরকে প্রথম দিন যখন পড়াইছিলাম আমি আপনাদেরকে বলছিলাম যে রিসার্চ আসলে বিভিন্ন ধরনের হয়। এটা আমি আপনাদেরকে অলরেডি বলছি, আপনারা মাথায় আছে কিনা। আপনার রিভিউ টাইপ রিসার্চ পেপার হয়, এক্সপেরিমেন্টাল টাইপ রিসার্চ পেপার হয়, তারপরে আপনার ওই যে কি বলে যে আমরা বলি না জরিপ, ছোটবেলায় কি বাসায় বাসায় এসে আপনাদের বলছিল, জনসংখ্যা সমীক্ষা করছিল না আপনাদের, অনেকের বাসায় তো করার কথা, ছোটবেলায় যে বাসায় বাসায় এসে জনসংখ্যা সমীক্ষা করছিল। তো ওইটা ওয়ান কাইন্ড অফ রিসার্চ। ধরেন আহ, এই যে ফেসবুকের উপকারিতা এবং অপকারিতা, দেখবেন আপনার আমাদের যারা ডুয়েট আছেন অনেক সময় দেখবেন সোশ্যাল সায়েন্সের যে টিচাররা আছে, হিউম্যানিটিস ডিপার্টমেন্টের টিচাররা অনেক সময় অনেক ফর্ম নিয়ে আসে না। আপনাদের কারো ক্লাসে আসছিল যে এটা পূরণ করে দাও, এরকম কারো ক্লাসে হয়েছে এখন পর্যন্ত এখানে যারা আছেন? কারোর সাথে হয় নাই? দেখবেন যারা ফাইনাল ইয়ার আছেন এদের সাথে আমাদের স্পেশালি তাউরা পারভিন ম্যাম, তাউরা পারভিন ম্যাম আমাদের সময় যেটা করছিল, বা সাখাওয়াত হোসেন স্যার, ওনারা ওনাদের রিসার্চের জন্য একটা ফর্ম নিয়ে আসছিল। ওই ফর্মের মধ্যে এরকম লেখা ছিল, ধরেন আপনি ফেসবুক ইউজ এটা কি আপনার জন্য এটা সমাজের জন্য ভালো কিনা, স্টুডেন্টদের জন্য ভালো কিনা, ইয়েস নো এরকমই আপনার অ্যান্সার দিতে হতো। ইটস ওয়ান কাইন্ড অফ রিসার্চ। এই রিসার্চটা আমার অন্যটাই। তার মানে বেসিক্যালি আমি আপনাদেরকে প্রথম দিন শিখেছিলাম যে রিসার্চের অনেক ধরনের টাইপ থাকে। এর মধ্যে রিভিউ পেপার থাকে, এক্সপেরিমেন্টাল টাইপ থাকে, কোয়ান্টিটি টাইপ থাকে, আপনার কি বলে যে ইন্টারভিউ টাইপ থাকে, অনেক ধরনের টাইপ থাকে। তার মানে কার জন্য করতেছেন এইটা আপনাকে বুঝতে হবে, রিসার্চ ডিজাইনটা, অর্থাৎ এটা কিউ আপনার কিউ কোয়ান্টিটি নাকি মিক্সড মেথড, এই বিষয়গুলো বুঝতে হবে। সেকেন্ডলি হচ্ছে ডাটা কালেকশন মেথড। এখন দেখেন একটা কাজ যদি আপনি এক্সপেরিমেন্টালি করেন, তার মানে এক্সপেরিমেন্টালি আপনি ডাটা নেবেন কার থেকে বলেন তো, যেই এক্সপেরিমেন্ট আপনি করবেন। সবাই যেহেতু এখানে ইঞ্জিনিয়ার মানুষ, যে এক্সপেরিমেন্ট আমরা ল্যাবে এক্সপেরিমেন্ট করি না, এক্সপেরিমেন্ট করলে ল্যাবের যে মেশিন পত্র ইউজ করি, মেশিন পত্রের ডিসপ্লেতে বা আমরা ঘড়ি ধরে অনেক সময় অনেক ডাটা নেই না, এটা এক্সপেরিমেন্টাল ডাটা। আর একটা হচ্ছে ইন্টারভিউ, ওই যে একটু আগে আমি আপনার বললাম তাওরো পারভিন ম্যাম বা সাখাওয়াত হোসেন স্যার যে আসছে আমাদের কাছে একটা কাগজে দিত, ফর্মের মতো দিত, ওইটা ওয়ান কাইন্ড অফ ইন্টারভিউ। ওইটা হচ্ছে সার্ভে টাইপ, যে ওনার একটা সার্ভে করছে ফেসবুকে ইউজ ভালো নাকি খারাপ। আর একটা হচ্ছে ইন্টারভিউ টাইপ। ইন্টারভিউ টাইপ আপনি নিজে যাই, ধরেন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে, আপনি যখন ওই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ওই এরিয়াতে যাই, ওই এরিয়ার মানুষজনের সাথে কথা বলবেন। ধরেন ওই এরিয়ার আশেপাশে 2 কিলোমিটার এরিয়া জুড়ে আপনি কথা বললেন, যে বলেন তো আপনার এই এলাকায় যে এই যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটা হয়েছে, এটা কি আপনার জন্য সুবিধা হয়েছে নাকি অসুবিধা হয়েছে, এই সেম কোশ্চেনটা আপনি 1,000 মানুষকে করলেন। তার মানে 1,000 মানুষের অ্যান্সার কিন্তু সেম আসবে না, 1,000 মানুষের অ্যান্সার কি আলাদা আলাদা হবে। তার মানে ইটস ওয়ান কাইন্ড অফ ইন্টারভিউ টাইপ রিসার্চ পেপার। তার মানে এইটা আপনি ইন্টারভিউ নিয়ে তাদের মতামতের উপর ভিত্তি করে আপনি একটা মতামত দিবেন। দিস ইজ ওয়ান কাইন্ড অফ রিসার্চ পেপার। এক্সপেরিমেন্টাল টাইপ ইজ অ্যানাদার টাইপ অফ রিসার্চ পেপার। সিমিলারলি সার্ভিস দ্য ওয়ান কাইন্ড অফ অ্যানাদার টাইপস অফ রিসার্চ পেপার। আর অবজারভেশন টাইপ, আপনি অবজার্ভ করলেন কোন একটা বিষয়কে, তারপরে একটা রেজাল্ট দিলেন, দিস ইজ আপনার অ্যানাদার টাইপ। তো এটা এক এক টাইপের রিসার্চ হয়। তো আপনার পেপারে মেথোডোলজিতে আপনি এটা উল্লেখ করবেন যে আপনি যে ডাটাটা কালেকশন করছেন, হোয়াট ইজ ইউর কালেকশন মেথড, অর হোয়াট ইজ ইউর আপনার নর্মালি কি বলি আমরা, যে ওয়ে, আপনার কোন ওয়েতে আপনি ডাটাটা কালেকশন করছেন এইটা আপনাকে থাকতে হবে। প্রথম কথা হচ্ছে আপনি রিসার্চের ডিজাইনটা থাকতে হবে। সেকেন্ডারি যে কথা হচ্ছে, সেকেন্ডারি কথার মধ্যে হচ্ছে আপনাকে আপনার এই যে ডাটা কালেকশনের মেথডটা থাকতে হবে। থার্ডলি হচ্ছে ডাটা অ্যানালাইসিস। ধরেন আপনি ওই যে বললাম, আপনি 1,000 জন মানুষের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে যাই 1,000 জন মানুষের কাছে জিজ্ঞেস করলেন যে তোমার এখানে যে এটা হচ্ছে এটা তোমার জন্য ভালো হচ্ছে নাকি মন্দ হচ্ছে। তার মানে সবাই অ্যান্সার কি সেম হবে? কেউ হ্যাঁ বলবে, কেউ না বলবে। তার মানে ওই বিষয়টাকে আপনার অ্যানালাইসিস করতে হবে না। ওই বিষয়টাকে যখন আপনি অ্যানালাইসিস করবেন, ওই বিষয়টা অ্যানালাইসিস করার পরে তারপরে আপনি যেটা করবেন, ওইখান থেকে আপনি একটা রেজাল্ট বলতে পারবেন। অর্থাৎ আপনি কোন ওয়েতে, ওই যে 1,000 মানুষের ইন্টারভিউটাকে আপনি একটা নির্দিষ্ট ওয়েতে আপনাকে অ্যানালাইসিস করতে হবে, টেকনিক অ্যানালাইসিস করতে হবে ডাটাটা। তাহলে ওই ডাটাটা আপনি কোন টেকনিক অ্যানালাইসিস করলেন এটা আপনার পেপারে মেথোডোলজিতে উল্লেখ থাকতে হবে। ফোর্থলি হচ্ছে ম্যাটেরিয়ালস এন্ড ইকুইপমেন্ট, আপনি কি কি টুল ইউজ করছেন, কি কি ডিভাইস ইউজ করছেন, কি কি সফটওয়্যার ইউজ করছেন, এই বিষয়টা আপনার ওইখানে উল্লেখ থাকতে হবে। এবং একেবারে লাস্টলি হচ্ছে আমরা যেটা অলওয়েজ বলি যে এটা ইথিক্যাল কনসিডারেশন। ধরেন আমরা আগেও বলছি রিসার্চ করার আগে আপনার মধ্যে একটা অথেন্টিসিটি থাকতে হবে, আপনার মধ্যে ইথিক্যাল একটা বিষয় থাকতে হবে। তার মানে এখানে হচ্ছে ধরেন কনফিডেন্সিয়ালিটি, কমপ্লেন্স। এখন ধরেন আপনি ওই এলাকার 100 জন মানুষ, 1,000 জন মানুষের কাছে নিলেন, ইন্টারভিউ নিলেন, ইন্টারভিউ নিয়ে বললেন, ধরেন আপনি প্রত্যেকের নাম উল্লেখ করে দিলেন। এই সার্ভে টাইপ কাজগুলো কিন্তু নাম উল্লেখ করা যায় না, হ্যাঁ। যে ধরেন 1,000 জন মানুষের নাম, বয়স, বয়স উল্লেখ করতে পারবেন যে এর বয়স এত, এর বয়স এত, এর বয়স, কারণ পার্সোনাল
বিষয়ে আপনি রিসার্চে দিতে পারবেন না, এটা কনফিডেন্ট রাখতে হবে। এবং ওইখানে আপনি জাস্ট আপনার কোশ্চেন গুলো দেখবেন, স্যারেরা ম্যামরা যখন আমাদের কাছে ফর্ম নিয়ে আসে, ওখানে কারো নামের অপশন থাকে না, ওখানে জাস্ট এজ থাকে বা ইয়ার থাকে আর কিছু প্রশ্ন থাকে। অর্থাৎ আপনি ওই সার্ভে দেখে বলতে পারবেন না কোন সার্ভে কি দিছে, এই বিষয়টা কনফিডেন্ট রাখতে হবে, যাতে ওনার কোনো ভবিষ্যতে কোনো দুর্ঘটনা বা ওনার সাথে ভবিষ্যতে যাতে কোনো সমস্যা না হয়। তার মানে কম্পোনেন্ট রিসার্চ মেথোডোলজির পাঁচটা: ফার্স্টলি রিসার্চ ডিজাইন, সেকেন্ডলি ডাটা কালেকশন মেথড, থার্ডলি ডাটা অ্যানালাইসিস টেকনিক, ফোর্থলি ম্যাটেরিয়ালস এন্ড ইকুইপমেন্ট, এন্ড ফিফথলি ইথিক্যাল কনসিডারেশন। এই কয়টা বিষয় আমরা বেসিক্যালি মাথায় রাখি। এরপরে দেখেন স্টেপ বানানোর ভাই পর একটু তিনটা। কথা বলি ভাই একটু। জি জি ভাই জি আমি তানিম ভাই। জি। ভাই এই যে নতুন যে মেম্বার আছে ওদের মধ্যে অনেকে কিন্তু ল্যাবের টাকা দেয় না ভাই। আচ্ছা ঠিক আছে, আমরা ক্লাস শেষে আলোচনা করবো, হ্যাঁ। আচ্ছা, এরপরে হচ্ছে দেখেন স্টেপ ওয়ান। স্টেপ ওয়ান এর মধ্যে আমরা এখানে জাস্ট তিনটা স্টেপ রাখার চেষ্টা করছি। ফার্স্ট স্টেপ হচ্ছে যে ডিফাইন ইউর রিসার্চ ডিজাইন। আপনাকে প্রথমে ডিফাইন করতে হবে আপনি আপনার রিসার্চটা কিভাবে ডিজাইন করবেন। দেখেন এখানে এক্সপ্লেন এর মধ্যে যে হোয়াট টাইপ অফ রিসার্চ আর ইউ কন্ডাক্টিং, আপনি কোন ধরনের রিসার্চ করতেছেন, এক্সপেরিমেন্টাল নাকি ডেসক্রিপটিভ টাইপের নাকি এক্সপ্লোরেটরি টাইপের। ওই যে আমি একটু আগে বললাম আপনি সার্ভে টাইপ রিসার্চ করবেন, নাকি আপনি ইন্টারভিউ নিয়ে রিসার্চ করবেন, নাকি আপনি এক্সপেরিমেন্টাল রিসার্চ করবেন, নাকি আপনি রিভিউ রিসার্চ করবেন, এই বিষয়টা আপনাকে প্রথমে ডিফাইন করতে হবে আপনার ইসের মধ্যে। যেমন ধরেন এক্সাম্পল হিসেবে আমি এখানে দেখছি দিস স্টাডি অ্যাডপ্টস এ কোয়ান্টিটিভ অ্যাপ্রোচ টু এক্সামিন। ধরেন আপনি একটা কোয়ান্টিটেটিভ রিসার্চ করতেছেন, তাহলে আপনার ফার্স্টে আপনি শুরু করবেন এরকম, অর্থাৎ ফার্স্ট লাইনটা আপনি এরকম শুরু করবেন, দিস স্টাডি অ্যাডপ্টস এ কোয়ান্টিটিভ অ্যাপ্রোচ টু এক্সামিন, তারপরে বাকি অংশ দেখেন ডট 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 দিয়ে দিছি আমি, বাকি অংশ তারপরে লিখবেন। আজকে কিন্তু আমরা বাস্তবের আমি টোটাল তিনটা টাইপের মেথোডোলজি এখানে নিছি। অর্থাৎ আপনাদের কাছকে একেবারে রিয়েল টাইম কি বলে যে প্রশিক্ষণের জন্য আমি আমার নিজের রিসার্চ পেপার থেকে তিনটা আলাদা আলাদা টাইপের রিসার্চ পেপার আমি নিছি। একটা রিভিউ পেপার নিছি, একটা ধরেন আপনি যেটা একটু আগে বললাম যে ইন্টারভিউ টাইপ পেপার নিছি, আর একটা হচ্ছে এক্সপেরিমেন্টাল টাইপ পেপার নিছি। তিনটে আমরা আজকে স্লাইডে আমাদের সাথে যুক্ত আছে। যদি আমাদের প্রথম 40 সেকেন্ডে না হয় তাহলে আমরা সেকেন্ড 40 সেকেন্ডে যাব। ঠিক আছে, কারো কোনো সমস্যা আছে যদি দুইটা ক্লাস হয়? যারা আছেন, কোনো সমস্যা আছে কারো? না ভাই। কাজ, ব্যস্ততা না এরকম ভাই, কিছু আছে? সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে। এরপর দেখেন স্টেপ টু তে আছে যে ডিটেইল ডাটা কালেকশন মেথড। ওই যে একটু আগে বললাম যে আপনি কিভাবে ডাটাটা কালেক্ট করছেন, এটা আপনাকে, যেমন এখানে যে হোয়াট ডাটা ইউ কালেক্ট, আপনি কোন ধরনের ডাটা কালেক্ট করছেন, হাউ ইউ কালেক্টেড ইট, আপনি কিভাবে কালেক্ট করছেন, হোয়েন এন্ড হোয়ার, কোথায় এবং কিভাবে আপনি কালেকশন করছেন। ঠিক আছে, যেমন এক্সাম্পল হিসেবে দেখেন ডাটা ওয়ার কালেক্টেড থ্রু স্ট্রাকচার্ড ইন্টারভিউ কন্ডাক্ট ফ্রম জুন টু আগস্ট এত। অর্থাৎ আপনি বলে দিলেন যে আমি এই ডাটাগুলো যে কালেকশন করলাম, এই ডাটাগুলো আমি এই যে জুন থেকে আগস্ট 2024-এর মধ্যে ধরেন পাঁচটা ডিস্ট্রিক্ট, গাজীপুর, ঢাকা, বরিশাল, ময়মনসিংহ, রাজশাহী, এরকম পাঁচটা ডিস্ট্রিক্ট থেকে আমি কালেকশন করছি। তো এইভাবে লেখাটা আমরা সেকেন্ড লাইনটা এখানে লিখবো। তারপরে থার্ড লাইন হচ্ছে দেখেন এক্সপ্লেইন ডাটা অ্যানালাইসিস টেকনিক। আপনি ওই যে ডাটা বললাম না, ফার্স্টলি আপনি হচ্ছে বুঝবেন যে কিভাবে করবেন, সেকেন্ডলি আপনি ডাটা কালেকশন, ফোর্থলি হচ্ছে ডাটা অ্যানালাইসিস, ডাটাটা আপনি কিভাবে অ্যানালাইসিস করবেন। দেখেন এখানে ডাটা অ্যানালাইসিসের জন্য অনেক ধরনের টুল পাওয়া যায়, আমরা এই টুলগুলো আপনাদেরকে শিখাবো, সমস্যা নাই। টুলস এন্ড মেথড ইউজড, এখানে দেখেন এসপিএসএস, এক্সেল, এনভিভো, এরকম অনেক ধরনের টুলস পাওয়া যায়। তারপরে স্ট্যাটিক্যাল ডাটার জন্য দেখেন এখানে দুটো টুল দেওয়া আছে, এরকম ভাবে অনেক হয়। যেমন এক্সাম্পল হিসেবে দেখেন এখানে আমি লিখছি ডাটা ওয়ার অ্যানালাইসিস ইউজিং এসপিএসএস সফটওয়্যার টু আইডেন্টিফাই আপনার কোরিলেশন বিটুইন অমুক এন্ড অমুক। তার মানে এইটা নর্মালি আপনার লেখার একটা টেকনিক। আর কমন মিস্টেক আমি নর্মালি সব সময় বলি যে আমরা যে কমন মিস্টেক গুলো করি, কমন মিস্টেক টু অ্যাভয়েড, যেগুলো আমাদের অ্যাভয়েড করা উচিত, যে অ্যাভয়েড আনক্লিয়ার ডেসক্রিপশন অফ মেথড। আপনি মনে করেন যে একটা রিসার্চ পেপার লিখলেন, যেই মেথডে লিখলেন আপনি মেথড উল্লেখ করতে যে ওখানে ভুগিচুগি জিনিসপত্র দিয়ে দিলেন, তাহলে কোনো লাভ আছে বলেন? আপনি মেথডটা আপনার মানে রাইট হলো না, মেথড যেটা দিলেন আপনি উল্টাপাল্টা মেথড করলেন একভাবে। ধরেন আগে আপনি ফ্রিজ বানাইতে যে আগে দিয়েছেন কম্প্রেসর, লিখে ফেলেছেন যে আগে আমি কন্ডেন্সার দিছি, তার মানে এটা তো হইলো না। তার মানে একটা রাইট ওয়ে থাকতে হবে, এবং যাতে আনক্লিয়ার না থাকে, একজন লেখক বা একজন পাঠক পড়িয়া যাতে আপনার এই বিষয়টা বুঝতে পারে। সেকেন্ডটা হচ্ছে আপনার স্কিপিং, আমরা স্কিপ করি না বিষয়গুলো, স্কিপিং ইথিক্যাল ডিটেলস, অর্থাৎ অলওয়েজ ইনক্লুড ইথিক্যাল কনসিডারেশন, আপনি ইথিক্যাল কনসিডারেশন গুলো ইনক্লুড করে দেবেন। এবং ওভারলোডিং উইথ, আপনি বেশি কিছু মানে হুদাই উল্টাপাল্টা লিখবেন না, আপনি খুব সিম্পল ল্যাঙ্গুয়েজে লিখবেন। এবং হচ্ছে ইগনোরিং লিমিটেশন, আপনার কি বলে যে মেনশন মেনশন পসিবল লিমিটেশন অফ ইউর মেথড। আমরা অনেকে করি কি, আমরা মেথডোলজি লিখি, মেথডোলজির মধ্যেই আমরা আমাদের লিমিটেশন গুলো লিখে দিই। এটা করা যাবে না, মেথডোলজির মধ্যে আমরা
কখনোই আমাদের লিমিটেশন গুলো লাগবে না। লিমিটেশন আমরা পেপারে আলাদা আর একটা সেকশনে লিখবো, কিন্তু মেথোডোলজিতে আমরা এই ধরনের কার্যকলাপ করবো না। এখন এখানে নিচে একটা দেখেন আমি টিপস দিয়ে দিচ্ছি আপনাদেরকে, প্রো টিপস। প্রো টিপস মানে রিভিউ মেথোডোলজি সেকশন ফ্রম সিমিলার পাবলিশ পেপার। অর্থাৎ আপনি আপনার মেথোডোলজি লেখার জন্য এই যে আপনার আহ, এই টপিকস, এই রিলেটেড টপিকস এর যে পেপার গুলো অলরেডি পাবলিশ হয়েছে, এই ওই পেপার গুলোর মেথোডোলজি গুলো যদি আপনি রিভিউ করেন, নিজে নিজে পড়েন, তাহলে আপনি অটোমেটিক আপনার পেপারের জন্য একটা মেথোডোলজি পাই যাবেন। তার মানে যেগুলো এক্সিস্ট করতেছে গুগল স্কলার বা অন্য কোনো জায়গায়, ওই জায়গাটায় আপনি যদি যাইয়ে পড়েন যে কিভাবে মানে ওরা কাজটা করছে, তাইলে আপনি আলটিমেট বুঝে যাবেন যে কিভাবে আপনার মেথোডোলজিটা লিখতে হবে। এটা নর্মালি একটা টিপস। এখন দেখেন আমি আপনাদেরকে এখানে বেশ কয়েকটা প্রবলেম দিছি, সবাই দেখতে পাচ্ছেন? এই রিয়েল প্রবলেম সলিউশন 1 দেখা দেখতে পাচ্ছেন সবাই? দেখা যাচ্ছে? জি ভাই, দেখা যাচ্ছে ভাই, আমি দেখতে পাচ্ছি। হুম, ঠিক আছে, তাহলে আস্তে আস্তে কমতেছে, সবাই মানে ব্যাডমিন্টন খেলতে যাচ্ছে, ব্যাপার না। আমরা দেখি, দেখেন এখানে রিয়েল প্রবলেম ওয়ানের মধ্যে এটা আমারই একটা পেপার, এই পেপারটা আমার বেসিক্যালি থিসিস ছিল। ওইটা আমাদের কনফারেন্সে, এখানে কনফারেন্সে অ্যাকসেপ্ট হয়, সেখান থেকে এআইপি জার্নাল, যেটা আমেরিকান ইনস্টিটিউট অফ ফিজিক্স, ওই জার্নালের জন্য এটা সিলেক্ট হয়। এটার টাইটেলটা ছিল এরকমের যে 360 ডিগ্রি রোটেটিং আইসিইউ বেড ফর বার্ন পেশেন্ট, এ পোটেনশিয়াল নিউ টুল ফর ইমপ্রুভমেন্ট ট্রিটমেন্ট। অর্থাৎ আমরা যে নর্মালি আইসিইউতে, আপনারা কি আইসিইউতে গেছেন কখনো? মেডিকেল আইসিইউতে গেছেন আপনারা কখনো? মেডিকেল আইসিইউতে আমরা যে বেড, ভাই, জি ভাই। মেডিকেল আইসিইউতে আমরা যে বেড গুলা বেসিক্যালি ইউজ করি, ওই বেড গুলা আসলে নর্মাল বেড আমাদের দেশে। আমরা এমন একটা বেড ডিজাইনের চেষ্টা করছি, যে বেডটা আমরা আইসিইউতে, ধরেন পোড়া রোগী যারা আছে না, পোড়া রোগী ধরেন আমাদের মধ্যে একজন মাসুম, ধরেন আহ যে কোনো ভাবে পুড়ে গেল, ওর হাত পা কোনো একটা পুড়ে গেল মাসুমের, ধরেন মাসুমের পিঠের অংশ পুড়ে গেছে। আপনারা কখনো যদি বার্ন ইউনিটে যান মেডিকেলের, দেখবেন করে কি, উল্টা করে প্রথমে, যদি পিঠের অংশ পড়ে তাহলে উল্টা করে দিয়ে হাত দিয়ে ওয়াশ করে। যেটা অনেক সময় হাত দিয়ে ওয়াশ করতে গেলে হয় কি, যে নরম চামড়া যেটা থাকে উপরে, যে পাতলা চামড়া পোড়া চামড়া, ওইটা উঁচে আসে, তখন এটা কি একটা বিচ্ছিরি অবস্থা হয়। এখন ধরেন একজনের পিঠের চামড়া পড়ছে, তো ওর তো অনেক জায়গা পড়তে পারে। এখন আগুনের কোনো ই আছে, আপনার ভ্যালিডিটি আছে, কোন জায়গা পড়বে কোন জায়গা পড়বে না, এটা বোঝা যায়? ধরেন একটা মানুষের পুরো বডি পুড়ে গেল, তখন ওকে, আমাদের দেশে ট্রিটমেন্ট হচ্ছে ওকে উল্টাই পাল্টাইয়া হাত দিয়ে ওয়াশ করে। ধরেন দুই পাশে পুড়ে গেল, তখন যদি ওর পিঠের পাশ আমি ওয়াশ করাতে চাই, তখন আলটিমেট ওকে আমি উল্টাই দিই, হাত দিয়ে উল্টাই দিয়ে আমি ওর পিঠের পাশ ওয়াশ করি, আবার যখন বুকের পাশ করি তখন উল্টাই বুকের পাশ করি। তার মানে এই সিস্টেমটা আসলে কোনোভাবেই ভালো সিস্টেম না। তো ওই জন্য আমাদের প্রফেসর ডক্টর কামরুজ্জামান স্যার, আমার থিসিস সুপারভাইজার ছিল, স্যার সহ আমরা একটা কাজ করছিলাম। কাজটা বেসিক্যালি এরকমের, যে আমরা একটা 360 ডিগ্রি আইসি রোড বেড বানাইছি, যেটা দিয়ে আমরা ওই রোগীর উল্টানোটাকে ইজি করবো। আপনাদের কখনো যদি সময় হয়, তাহলে আমি নর্মালি সামনাসামনি আমার এই কাজটা দেখাবো না। এখানে জাস্ট আমরা মেথোডোলজিটা ইউজ করি। দেখেন আমি কিন্তু আমার বেডের ওয়ার্কিং প্রিন্সিপাল দেই নেই। আমি প্রথমেই আপনাদেরকে বলছি আমার বেড কিভাবে কাজ করে, দিস নট দ্য মেথোডোলজি, দিস দ্য ওয়ার্কিং প্রিন্সিপাল অফ মাই রিসার্চ। বুঝতে পারছেন? বাট মেথোডোলজি ইজ ওয়ার্কিং প্রিন্সিপাল ইজ মাই রিসার্চ পেপার। মেথোডোলজি হচ্ছে আমার রিসার্চ পেপারের আপনার ওয়ার্কিং প্রিন্সিপাল, এটা রিসার্চের ওয়ার্কিং প্রিন্সিপাল, ওই আইসিইউ এর ওয়ার্কিং প্রিন্সিপাল না। তাহলে দেখেন এটা আমি কিভাবে লিখছি, যে দিস স্টাডি এমপ্লয়েড এ মিক্সড মেথড অ্যাপ্রোচ টু ইভালুয়েট দ্য পোটেনশিয়াল বেনিফিট অফ 360 ডিগ্রি রোটেটিং আইসোবেট ফর বার্ন পেশেন্ট। Firstly, a comprehensive literature review was conducted to gather healthcare existing knowledge and evidence of burn care, ICU management, and the use of specialized bed in healthcare setting. অর্থাৎ আমরা প্রথমে যেটা করছি, আমরা লিটারেচার রিভিউ, গত ক্লাসে আপনাদেরকে যেটা শিখাইলাম, আমরা একটা লিটারেচার রিভিউ করার চেষ্টা করছি। যে বেডগুলা হেলথ কেয়ার, অর্থাৎ আপনার স্বাস্থ্য সেবায় যে বেডগুলা নর্মালি ইউজ করে, এই বেডগুলোর উপরে যেগুলো অলরেডি আছে, এক্সিস্ট করে, এগুলোর উপরে আমরা একটা লিটারেচার রিভিউ লিখছি। সেকেন্ডলি, দিস রিভিউ ইনফর্ম দ্য ডেভেলপমেন্ট অফ রিসার্চ হাইপোথিসিস এন্ড স্টাডি অবজেক্টিভ। অর্থাৎ আমি যে রিভিউ রিভিউ করলাম, এটা আমাকে আমার রিসার্চটা আমি কিভাবে বানাবো, এটার জন্য হাইপোথিসিস হয়েছে, এবং আমার অবজেক্টিভ গুলো আমি পেয়ে গেছি। সাবসিকুয়েন্টলি, এ প্রসপেক্টিভ অবজারভেশনাল স্টাডি ওয়াজ কন্ডাক্ট at ঢাকা মেডিকেল কলেজ and শেখ হাসিনা বার্ন ইউনিট ইনভলভিং বার্ন পেশেন্ট অ্যাডমিটেড টু দ্য আইসিইউ। দেখেন আমি কি বললাম এখানে, এরপরে দেখেন, পেশেন্ট ডেমোগ্রাফিক, ক্লিনিক্যাল ক্যারেক্টারিস্টিক এন্ড ট্রিটমেন্ট আউটকাম ওয়ার কালেক্টেড এন্ড অ্যানালাইজড to assess the effectiveness and feasibility of the 360 degree rotating ICU bed in improving
পেশেন্ট কেয়ার অ্যান্ড আউটকাম অ্যাডিশনালি কোয়ালিটিটিভ এই দেখেন অ্যাডিশনালি কোয়ালিটিটিভ ইন্টারভিউ ওয়ার কন্ডাক্টেড উইথ হেলথ কেয়ার প্রফেশনাল মানে কি ডাক্তার নার্স এরকম হাবিজাবি ইনক্লুডিং ফিজিশিয়ান নার্স অ্যান্ড অ্যালাইড হেলথ কেয়ার স্টাফ টু এক্সপ্লোর দেয়ার পারফেক্ট আপনার কি বলে the perception, experience, and opinion regarding the use of rotating bed in burn care setting. Thematic analysis was employed to identify recurring theme and patterns to the quantitative data. বাংলা কথা হচ্ছে আমরা প্রথমে এই কাজটা করার জন্য আমরা প্রথমে ঢাকা মেডিকেল কলেজে গেছিলাম। প্রথমে আমরা লিটারেচার রিভিউ করছি, এরপরে আমরা ঢাকা মেডিকেল কলেজে গেছিলাম। ঢাকা মেডিকেল কলেজে যাওয়ার পরে ওইখানে ডাক্তার নার্স এবং পেশেন্টদের সাথে কথা বললাম, তারা কি কি সমস্যা ফেস করতেছে, এই সমস্যাগুলো আমরা শুনলাম। শোনার পরে আমরা এই যে রিসার্চ পেপারটা বেসিক্যালি ওইখান থেকে আমাদের মাথায় আসে, আমরা রিসার্চ পেপারটা বানাবো এবং ওইখান থেকে আমরা এই রিসার্চ পেপারটা লিখি। দিস ইজ দ্য মেথোডোলজি অফ মাই রিসার্চ পেপার, ইটস নট ওয়ার্কিং প্রিন্সিপাল অফ মাই আইসিইউ বেড। আমার কথা বুঝতে পারছেন? এইটা গেল ওয়ান কাইন্ড অফ ইন্টারভিউ টাইপ রিসার্চ পেপার। বুঝছেন আমার কথা সবাই? এটা কোন টাইপের জি ভাই রিসার্চ বুঝতে পেপার বলেন পারছি। তো? কোন টাইপের রিসার্চ মেথোডোলজি? ইন্টারভিউ টাইপ রিসার্চ ইন্টারভিউ মেথোডোলজি। বুঝছেন? ইন্টারভিউর ভাই হুম। ইন্টারভিউ মেথোডোলজি হয়েছে কি আপনি গিয়া মানে কিভাবে কোশ্চেন করছেন, কোথায় গিয়ে কোশ্চেন করছেন, জাস্ট ওই মেথোডোলজি এখানে হ্যাঁ উল্লেখ করা হ্যাঁ হয়েছে, হ্যাঁ তাই হ্যাঁ তো ভাই? হ্যাঁ, আমরা জাস্ট কিভাবে কাজটা করলাম, আমাদের এই যে রিসার্চের কাজটা আমরা কিভাবে করলাম, বুঝছেন? জি ভাই বুঝছি ভাই। আচ্ছা, এটা গেল একটা ইন্টারভিউ টাইপ। দেখেন এইটা আমার সেকেন্ড একটা কাজ, এইটা এক্সপেরিমেন্টাল টাইপ। এই কাজটা আমার এই যে আজকে রুয়েটে কনফারেন্স ছিল, এই রুয়েটের কনফারেন্সে আমরা প্রেজেন্ট করলাম এবং ওখানে অ্যাকসেপ্ট হয়েছে। দেখেন এই কাজটা হচ্ছে আরে সরি, এখানে এই যে উপরের টাইটেলটা ভুল আছে। হ্যাঁ, উপরের টাইটেল এইটা না, উপরের টাইটেলটা ভিন্ন। এখানে আমরা যেটা করছিলাম যে এসি থেকে যে পানিটা বের হয়ে যায় ওই পানিটাকে রিউজ, এসি থেকে একটা পানি বের হয়, সবাই জানেন তো এটা নাকি? এসি থেকে দেখবেন টপ টপ করে একটা পানি বের হয় না আলাদা? সবাই দেখছেন হ্যাঁ কখনো এটা? বড় হয়, এটার জন্য আলাদা বালতি হয়। হুম। আমরা এই এসি থেকে যে পানিটা বের হয় এই পানিটাকে আমরা রিইউজ করছি, রিইউজ করে আমরা ওই যে কন্ডেন্সার একটা কুলিং প্যাড ইউজ করছিলাম। ওই কুলিং প্যাডে কোকোনাট, আপনার এই যে নারিকেলের শোভা যেটা আছে, তারপর জুট ফাইবার, এগুলো আমরা ওইখানে ব্যবহার করছি। ব্যবহার করে আমরা একটা রিসার্চ ব্যবহার করছিলাম, যাতে করে কম্প্রেসরের লোড কমছে, বিদ্যুৎ খরচ কমছে, এরকম আরো অনেক কিছু কমছে। এখন দেখেন এক্সপেরিমেন্টাল টাইপ রিসার্চ পেপারের মেথোডোলজিটা হচ্ছে, দেখেন আমি এই এক্সপেরিমেন্টটা কিভাবে করছি। আমার কথা বুঝতে পারছেন? ইটস নট দা ওয়ার্কিং প্রিন্সিপাল অফ এ এসি, এটা কোনো এসির ওয়ার্কিং প্রিন্সিপাল না, এটা হচ্ছে আমার রিসার্চের ওয়ার্কিং প্রিন্সিপাল। আমার যে রিসার্চ পেপারের ওয়ার্কিং প্রিন্সিপাল, আমি যে রিসার্চটা করলাম কিভাবে করলাম। দেখেন এখানে আমি দুইটা মেথড, দুইটা পদ্ধতি। এক প্রথম হচ্ছে এক্সপেরিমেন্টাল মেথড। দিস এক্সপেরিমেন্টাল সেটআপ ইজ এ স্পিল টাইপ এয়ার কন্ডিশনিং সিস্টেম অফ ক্যাপাসিটি 1.5 টন। এটা একটা 1.5 টনের এসি নিছি আমরা, ভয়েস ইজ উইথ অ্যান ইভাপোরেটিং কুলিং ইউনিট টু এনহান্স। বাংলা কথা হচ্ছে আমরা একটা আপনার কি বলে যে স্প্লিট টাইপ এসি নিছি, যার পাওয়ার ছিল, ক্ষমতা ছিল 1.5 টন। এবং এইখানে আমরা এই যে দেখেন এইখানে এইখানে আছে, এখানে থার্মোকাপল ইউজ করছিলাম আমরা। থার্মোকাপল ইউজ করে এখান থেকে আমরা টেম্পারেচার গুলো পরিমাপ করছিলাম, প্রেসার গুলো পরিমাপ করছিলাম। কিভাবে করছি আমার রিসার্চ পেপারটা, আমি জাস্ট কিভাবে করলাম, কিভাবে থার্মোকাপলটা ইউজ করলাম, কিভাবে অন্যান্য বিষয়গুলো ইউজ করলাম, এই বিষয়টা আমি জাস্ট এখানে ইনক্লুড করে দিয়েছি। দেখেন সেকেন্ড পেজও তাই, এই যে সেকেন্ড পেজে এই যে টোটাল তিনটা পেজ, এখানে এই যে কুলিং প্যাড আমি যে ইউজ করলাম, কি ধরনের কুলিং প্যাড ইউজ করলাম, কোন চাপে ইউজ করলাম, এই দেখেন এই কুলিং প্যাড, এই দুটো কুলিং প্যাড, আর এই দুটো হচ্ছে আমার একেবারে বাস্তব কাজ, আমি কিভাবে কুলিং প্যাডটা ইউজ করছি। তার মানে এই ব্যাপারটা হচ্ছে যে এইখানে আমি নর্মালি রিসার্চ পেপারটা, আমার রিসার্চের যে কাজটা, এই কাজটা আমি কিভাবে করলাম, এই এক্সপেরিমেন্টটা কিভাবে করলাম। আপনারা নর্মালি সবাই ই লেখেন না, জব লেখেন না, মানে কি বলে যে ল্যাব লেখেন না, ল্যাব ল্যাব লেখেন তো সবাই নাকি? এখানে যারা আছেন প্রত্যেকেই তো ল্যাব পাইছেন না, জি ভাই। ভার্সিটি ল্যাবে? আচ্ছা, ল্যাবের মধ্যে আপনারা একটা মাঝখানে প্রথমে তো ইন্ট্রোডাকশন লেখেন, ইন্ট্রোডাকশনের পরে কি লেখেন বলেন তো? থিওরি ইন্ট্রোডাকশনের টাইপের পরে কিছু কি থাকে লেখেন? ভাই, হ্যাঁ, থিওরি ভাই টাইপ। অবজেক্টিভ লিখি, তারপরে তারপরে কি থিওরিটিক্যাল লেখেন? অ্যাসপেক্ট থাকে, ওয়ার্কিং প্রিন্সিপাল থেকে। ওয়ার্কিং প্রিন্সিপাল মানে কার ওয়ার্কিং প্রিন্সিপাল লেখেন বলেন তো? ওই যে ইটা করলেন, ল্যাবটা করলেন, ওই ল্যাবটা কিভাবে করলেন ওইটি ওয়ার্কিং প্রিন্সিপালে লেখেন, তাই না? হ্যাঁ ভাই। বুঝছেন আমার কথা? ওই ল্যাবটা কিভাবে করেন ওইটা ওয়ার্কিং প্রিন্সিপালে লেখেন। আপনি কি ওয়ার্কিং প্রিন্সিপাল এটা লেখেন যে ওই ল্যাবের যে যন্ত্রপাতি, ওই যন্ত্রপাতি কেমনে কাজ করে এটা লেখেন? এটা কি লেখেন আপনি? না ভাই, তার মানে না ওই ভাই, না ভাই। কিভাবে ল্যাবের, মানে আমরা কাজটা করছি ওইটা।
হ্যাঁ, ওই ল্যাবে কাজটা কিভাবে করছেন ওইটা আপনি ওয়ার্কিং প্রিন্সিপালে লেখেন, তার মানে ওইটাই বেসিক্যালি মেথোডোলজি। আমার কথা বুঝছেন? মেশিন কেমনে চলে ওইটা মেথোডোলজি না, মেশিন কেমনে চলে ওইটা হচ্ছে ওয়ার্কিং প্রিন্সিপাল। এম আই ক্লিয়ার? হ্যাঁ ভাই। তার মানে জি এইটা ভাই। কিছু, এইটা কিছুটা আপনার ওই কাজটা টাইপের। এরপরে একেবারে লাস্টলি দেখেন আমরা রিয়েল প্রবলেম থ্রিতে, দিস ইজ এ রিভিউ পেপার মেথোডোলজি, একটা রিভিউ পেপারের মেথোডোলজি। এখন দেখেন আমি আপনাদেরকে একটা কথা ক্লিয়ার করে রাখি, অনেক জায়গায় বলে দেখবেন যে রিভিউ পেপারের মেথোডোলজি হয় না। রিভিউ পেপারটা আসলে আসলেই কোনো মেথোডোলজি হয় না। কারণ এই কাজটা তো আপনি নর্মালি অনেকগুলো পেপার পড়ে 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 তারপরে একটা ডিসিশন আসছেন, তার মানে এইটার কোনো মেথোডোলজি হওয়া সম্ভব না। কিন্তু আমরা যে বেসিক্যালি রিভিউ পেপারের মেথোডোলজি, কিন্তু অনেক জায়গায় দেখবেন অনেক ভালো মানের যে জার্নাল গুলো এই পেপার গুলোতে রিভিউ পেপারের মেথোডোলজি চায়। এইটা আমারই একটা পেপার। এই পেপারে যে দেখেন আমি একটা মেথোডোলজি ইউজ করছি, এখানে আমি টোটাল তিনটা ফেজ ইউজ করছি। দেখেন প্রথমে ইনিশিয়াল প্ল্যানিং ফেজ, তারপরে অ্যাসেসমেন্ট ফেজ, তারপরে আউটকাম ফেজ। ইনিশিয়াল প্ল্যানিং ফেজ আমি কি করছি, কিছু কিওয়ার্ড সিলেকশন করছি, তারপরে রিনিউয়েবল ডাটা কানেকশন করছি, এখান থেকে ই করছি। আর অ্যাসেসমেন্ট ফেজে আমি কি করছি, অ্যাসেসমেন্ট ফেজে আমি যেটা করছি যে আপনার রেজাল্ট সার্চ করছি, তারপরে কোয়ারি করছি, হাবিজাবি করছি। অর্থাৎ বাংলা কথা আমি প্রথমে অনেকগুলো পেপার পড়ছি, অনেকগুলো ধরেন 250 পেপার পড়ছি, 250 পেপার থেকে আমার যাতে আমার কাজের সাথে অ্যালাইনমেন্ট যায় এমন পেপার গুলো কিছু পেপার সিলেক্ট করছি। এমন ধরেন আমি 250 পেপার সিলেক্ট করছি, ওই 250 পেপার থেকে 100 পেপার, এই যে দেখেন 250 মেথোডোলজি, এই যে দেখেন 250 দেখছেন আমার এখানে। অর্থাৎ এজ অ্যান আন্ডারটেকিং অফ কম্পারেন্সিভ স্টাডিজ ভাইটাল ইনফরমেশন হ্যাজ বিন কালেক্টেড ফ্রম স্টোরি জার্নাল, yearly reports on official website, selecting appropriate buzzword is a critical task while creating review on any subject. 250 scholarly work are located using the chosen parameter. The primary requirement for carrying out a comprehensive study is a well thought out strategy. The three main sections of research approach are the initially planning, assessment, and outcome phase, as shown in figure. The following section that follow provide further details on them. The process, অর্থাৎ আপনি এখান থেকে প্রথমে 250 পেপার সিলেক্ট করলাম, 250 পেপার থেকে তারপরে আমি কয়টা পেপার নিছি, তারপরে লাস্টে যে আমি ধরেন 80 বা 90টা পেপার নিয়ে কাজ করছি। তার মানে এইটা ছিল একটা রিভিউ পেপারে। আমি আবার বলতেছি রিভিউ পেপারে অনেক জায়গায় বলে কিন্তু রিভিউ পেপারে মেথোডোলজি হয় না, কিন্তু আপনি রিভিউ পেপারে চাইলে মেথোডোলজি নাও দিতে পারেন। আমার কথা বুঝতে পারছেন? রিভিউ পেপারে যদি আপনি চান মেথোডোলজি নাও দিতে পারেন, কিন্তু অনেক ভালো মানের যে জার্নাল গুলো ওখানে রিভিউ পেপারে মেথোডোলজি তারা ইউজ করে। এই জন্য আমি রিভিউ পেপারে কিভাবে আপনি মেথোডোলজি লিখবেন, এই রিভিউ পেপারে মেথোডোলজি কিছুই না, জাস্ট আপনি প্রথমে অনেকগুলো পেপার পড়ছেন লিখবেন, তারপরে ওখান থেকে কিছু পেপার কি কি মানে প্যারামিটার দিয়ে কিছু পেপার রাখছেন, কিছু পেপার বাদ দিয়েছেন, এই বিষয়গুলো জাস্ট এখানে আপনি লিখবেন। এই যে দেখেন শেষে এসে রাইটিং পেপার, এটা হচ্ছে বিষয়। এইটা ছিল মোটামুটি আমাদের তিনটা টাইপ রিসার্চ পেপারের মেথোডোলজি আমরা কিভাবে লিখবো। কথা বুঝতে পারছেন সবাই? জি ভাই। আচ্ছা, এই ছিল আমাদের বেসিক্যালি, এই যে দেখেন আউটকাম পেজ, আউটকাম পেজ আমরা করছিলাম, এই ছিল আমাদের বেসিক মানে স্লাইড যেটুক ছিল আমাদের মোটামুটি ওইটুক হয়ে গেছে। বাহ, সাফায়েত ভাইয়া আপনি আজকে আছেন শেষ পর্যন্ত? ঠিক না? খেলতে তো যান নাই নাকি? হ্যাঁ ভাই, আছি আর কি। নাকি আবার মানে ছাত্রের মতো চালু করে দিয়ে চলে গেছেন? না, এই যে কথা তো বলতেছি। যাই হোক, হোয়াট এভার, আজকের ক্লাস যারা মিস করছে তারা আসলে অনেক কিছু মিস করবে, কিচ্ছু করার নাই, স্বামী বিদাস, বুঝছেন? জি ভাই। আজকে যতটুকু বুঝাইলাম একটু বুঝছেন কিনা সবাই বলেন তো? হ্যাঁ ভাই, লাস্টের দিকটা বুঝতে পারছি ব্যাপার কিছু। একদম প্রথম দিকটা কিছু না বুঝতে পারে, লাস্টের দিকটা ব্যাপারটা বুঝতে পারছি আমি। অনেক কিছু জানতাম না ভাই, আজকে অনেক কিছু জানতে পারছি ম্যাথোলজি সম্পর্কে, কয়েক পাম ধরনের ম্যাথোলজি। পাম দিচ্ছস নাকি ভাইয়া? না ভাইয়া। তোর আমার বিশ্বাস করা কঠিন। আপনি তো বস মানুষ ভাই, পাম দেওয়ার কি আছে? আর তোরে মিউট করে দেবো উল্টোপাল্টা কথা বললে। আচ্ছা, একটু বুঝছেন কিনা সবাই বলেন? আপনাদের আগামী ক্লাস কি বলেন তো? আমার সাথে তো আগামী ক্লাস মনে হয়। আগামী ক্লাস কি আপনাদের? আগামী ক্লাস হচ্ছে রেজাল্টাল ডিসকাশন। এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। যারা আজকে করে নাই তাদেরকে একটু বলবেন ভালো হয়ে যেতে, বুঝছেন? ভালো হয়ে যায় আগামীকালকের ক্লাস যাতে কোনোভাবে মিস না করে। আগামীকাল কিন্তু আমরা রেজাল্ট এন্ড কনক্লুশন, আমরা কিন্তু প্রায় শেষের দিকে, অর্থাৎ প্রথমে আমরা ইন্ট্রোডাকশন লেখা, অ্যাবস্ট্রাক্ট ইন্ট্রোডাকশন এগুলো লেখা আমরা ধীরে ধীরে শিখতেছিলাম। এখন আমরা আজকে শিখলাম মেথোডোলজি, আগামীকালকে রেজাল্ট এন্ড ডিসকাশন, তারপরে আমাদের আলটিমেট হবে জাস্ট কনক্লুশন। কনক্লুশনের পরে আমাদের বেসিক জিনিসপত্র শেষ, এরপরে কিছু সফটওয়্যার শিখবো,
তারপর ওভারঅল আমরা কিছু পেপার লিখবো। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আজকের মতো এই ঠিক আছে ভাই। পর্যন্তই, ঠিক ভাই আছে? রেকর্ডিং দেওয়া হয় না, হবে না? হ্যাঁ, রেকর্ডিং আমরা দিয়ে দেবো, রেকর্ডিং ওই যে ইউটিউবে দিয়ে দেবো। হ্যাঁ, দেখি আমি অনেকগুলো সবগুলো জমাচ্ছি, তো জমা দিয়ে দেবো। ঠিক আছে তাহলে, ভালো থাকেন সবাই, হ্যাঁ।